চব্বিশের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের নির্বাচন, যা বিশ্বের জেন জি ড্রিভেন প্রথম নির্বাচন হিসেবে বিবেচনা করা হচ্ছে। বহু বছর পরে বাংলাদেশ দেখলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক নির্বাচন, আর এসবই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সৌন্দর্য। আর সেই নির্বাচনের ফলাফল গণনা চলমান। এরই মধ্যে সবশেষ যে ফলাফল, তাতে 197টি আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট, আর অন্যদিকে জামায়াত 63টি পেয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট। এছাড়া স্বতন্ত্র থেকে 6টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। আর এসব শেষ খবর জানাতে চলছে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলাদেশ ইলেকশন। এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আমি ফয়সাল তিতুমির, এবং আমার সঙ্গে স্টুডিওতে আলোচনার জন্য যথারীতি এখন আমার সঙ্গে আছেন দুজন অতিথি। শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। স্বাগত জানাচ্ছি আপনাকে শরীফ ভাই। এছাড়া আমার সঙ্গে আরও একজন অতিথি আছেন, মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। আপনাকেও স্বাগত। আমরা অতিথিদের সঙ্গে কথা বলবো, আরও অতিথিরা আমাদের সঙ্গে যুক্ত হতে থাকবেন এই অনুষ্ঠান চলতে চলতে, এবং আমরা জানাবো নির্বাচনের সব শেষ খবর বিশ্লেষণ, নানান প্রশ্ন নিয়ে যাব আমাদের অতিথিদের কাছে, এবং পুরো 3 ঘন্টা ধরে চলবে এই আয়োজন। ওকে, আমি আসলে শুরুতেই মনিরা শারমিন আপনার কাছে একটু যেতে চাই, যেহেতু এই মুহূর্তের যে ফলাফল সেটাতে এনসিপির অবস্থান নিয়ে আমরা জানতে পেরেছি। বেশ সংবাদ সম্মেলন হয়েছে, কথা বলেছেন অনেকে, একটু আপনার কাছ থেকে তারপরে শুনতে চাই নির্বাচনের এই মুহূর্তের যে ফলাফল সেটা আসলে আপনাদেরকে দল হিসেবে কতটুকু স্যাটিসফাই করছে অথবা প্রশ্নের জন্ম দিচ্ছে। ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার সহ আলোচক শরীফুল ভাইকে শুভেচ্ছা। প্রথমত নির্বাচন নিয়ে যদি বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশে খুব বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা সহিংসতা ছাড়া যে বাংলাদেশে একটা নির্বাচন করা যায়, এই নির্বাচনটি আসলে সেটার একটা বড় প্রমাণ। এবং বাংলাদেশের মানুষ গত 17 বছর নির্বাচনের এই প্রক্রিয়ার বাইরে ছিল, এবং এই রাজনৈতিক অধিকারটি প্রয়োগ থেকে আসলে তাদের বিরত রাখা হয়েছে। সুতরাং এই জায়গা থেকে আমি মনে করি যে এই নির্বাচনটি সাধারণ যারা ভোটারদের আসলে এই রাজনৈতিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেটি কিন্তু আসলে তারা ভোট দিতে পেরেছে। তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রগুলোতে আমরা অংশগ্রহণ দেখেছি। এই বিষয়টি আসলে আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং দেখা গেছে যে আমরা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে নানান আসন থেকে কেন্দ্র থেকে আমরা বিভিন্ন ঘটনা জানতে পারছিলাম। আমাদের প্রার্থীদের সাথে ঘটে যাওয়া ঘটনা, আমরা যদি বলি খুব বড় ধরনের জায়গা যদি বলি, তাহলে হাতিয়াতে আমাদের একটা বড় ধরনের এক ধরনের সহিংসতার খবর আমরা পেয়েছি। আমাদের হান্নান মাসুদের স্ত্রী, তার উপরে হামলার একটা ঘটনা, এবং তার ছোট ভাই সেও গুরুতরভাবে আহত হয়েছে, এবং আমরা সাংবাদিকদের কুপিয়ে জখম করার মতো ঘটনাও শুনতে পেয়েছি। কিন্তু এই ঘটনাগুলো বাদে যদি আমি বলি, তাহলে মোটামুটি সাধারণ ভোটাররা তারা আসলে ভোট কেন্দ্রে যেতে পেরেছেন, এবং তাদের এই ভোটাধিকারটা প্রয়োগ করতে পেরেছে। এই জায়গা থেকে আমার মূল্যায়ন যে এই যে নির্বাচনটি, সেটি একটা ইতিবাচক বার্তা দিয়েছে। এবং আমরা দেখেছি আরেকটা বিষয়, যে আমরা মোটামুটি ভোট গ্রহণ প্রক্রিয়া, এই জায়গাতে রাজনৈতিক দলগুলোর বিচ্ছিন্নভাবে কিছু ত্রুটি বিচ্যুতির ব্যাপার আমরা লক্ষ্য করেছি। তবে রাজনৈতিক দলগুলো এক ধরনের দায়িত্বশীল আচরণ করেছে, দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, এবং আমরা দেখেছি একটা গুরুত্বপূর্ণভাবে যৌথ বাহিনী, তারা কিন্তু একটা বড় ভূমিকা পালন করেছে এই আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এবং ভোটারদের নিরাপদে ভোট প্রদানের ক্ষেত্রে। সুতরাং এটি একটা বড় বিষয়, এবং যারা দায়িত্বশীল ছিলেন তারা তো এক ধরনের তাদের জায়গা থেকে তাদের নানান অভিযোগ আসছে, সেগুলো তারা অ্যাড্রেস করেছে। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যেটা মনে হয়, সেটা হচ্ছে যে ফলাফল যে ঘোষণা বা ফলাফল যখন আসছে, তখন আমরা দেখছিলাম যে আসলে একটি নির্দিষ্ট দল, আমি যদি বলি বিএনপি, যারা আসলে নেতাকর্মী, তাদের ফলাফলের ক্ষেত্রে একটা
প্রভাব বিস্তার করা ফলাফল আসার সময় আমরা দেখছি যে কোনো জায়গায় যেখানে আসলে আমরা দেখছি যে আমাদের শাপলাকলির প্রার্থী আছে এবং বিএনপির প্রার্থী আছে, যখন দেখা যাচ্ছে যে সেই তফাৎটা তাদের ভোট কাস্টিংয়ে তাদের আসলে তফাৎটা খুব ছোট একটা তফাৎ, ক্লোজ, হ্যাঁ একদম হেড টু হেড, সেখানে দেখা যাচ্ছে যে একটা প্রভাব বিস্তার করে, কেন্দ্রের সামনে একটা প্রভাব বিস্তার করে, একটা মব ক্রিয়েট করে আসলে এই তাদের একটা প্রচ্ছন্ন প্রভাবের মধ্যে রাখা, যাতে আসলে নির্বাচনের এই ফলাফলটা বিতর্কিত করা যায়। এবং এটা বোধহয় ঢাকা আটে খুবই আলোচিতভাবে এই ঘটনাগুলো আমরা পাল্টা অভিযোগ পেয়েছি। একদম। সুতরাং সেই জায়গা থেকে আমাদের যেই এখন পর্যন্ত আমরা যেটা দেখছি, সেখানে আমাদের, আমি যদি বলি একদম এনসিপির পক্ষ থেকে, সেটা হচ্ছে যে আমাদের এরকম আরো কয়েকটি আসন আছে, যেমন সার্জিস আলমের খুব কম তফাৎ, যে দুজন প্রতিদ্বন্দ্বী তাদের ভোটের। সুতরাং এই জায়গা থেকে আমাদের মানে আমাদের মনে হয়েছে যে এই জায়গায় আমাদের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, আমি যদি বলি নাম ধরেই বলি, বিএনপির পক্ষ থেকে যে ধরনের আসলে আচরণ আমরা দেখছি, সেটি খুব বেশি দায়িত্বশীল মনে হয়নি। এবং এই জায়গায় আমাদের একটা অসন্তোষের জায়গা আছে স্বাভাবিকভাবেই, কারণ আমাদের যারা 30 জন প্রার্থী, তাদের কিন্তু এরকম খুব ক্লোজ তফাতে কিন্তু অনেককেই আসলে আমরা দেখছি যে তারা তাদের প্রতিদ্বন্দ্বী যারা তারা জিতে গেছেন। এবং আরো গুরুত্বপূর্ণভাবে যেটি লক্ষণীয় আমাদের অসন্তোষের জায়গা আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে আমাদের যদি বলি ঢাকা 11 আসনে নাহিদ ইসলামের, তার কিন্তু যেই ভোটের যে ফলাফল, আমরা একবার শুনছি যে যেই নাহিদ ইসলামের যারা আসলে এজেন্ট আছে তারা এক ধরনের তথ্য আমাদের দিয়েছে, আমরা দেখছি যে মিডিয়াতে আরেক ধরনের তথ্য, যে সে আসলে কত আসলে তফাতে আসলে জিততে পারছে। আমরা প্রথমে শুনলাম যে 5000, তারপরে সেটা আবার শুনলাম যে 1200, 500, এবং পরবর্তীতে শেষ পর্যন্ত ফলাফল যে ঘোষণা হলো, সেখানে কিন্তু আমরা দেখলাম যে 2020 এরকম একটা তফাতে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই যে এবং খুব মজার ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা, আমি জানি না এটা ফেসবুকে অনেক জায়গায় এসছে, যে নাহিদ ইসলামের যেই ফলাফল ঘোষণার যে কাগজটি, সেখানে আসলে কতভাবে যে কাটা হয়েছে, এই যে একটা ভোট রিগিং এর এক ধরনের প্রবণতা। এবং এখানে দেখেন, দায়িত্বশীল জায়গা থেকে যারা এই নির্বাচন পরিচালনার সাথে যুক্ত, তাদের পক্ষ থেকে কিন্তু আমরা কিন্তু কখনোই এটা এক্সপেক্ট করি না, অন্তত এই নির্বাচনের ক্ষেত্রে আমরা অনেক আশাবাদী ছিলাম যে দায়িত্বশীল জায়গা থেকে তারা এই ভূমিকাটা নিবেন, এবং প্রত্যেকেই যারা আসলে দায়িত্ব পালন করবেন নির্বাচন কেন্দ্রিক, তারা কিন্তু গণ অভ্যুত্থানের কথাটা মাথায় রাখবেন। কারণ বাংলাদেশে এই 1400 শহীদের রক্তের বিনিময়ে আমরা কিন্তু এই রাজনীতি আমরা এবং পুরনো অনেক রাজনৈতিক দল, তারা কিন্তু নতুনভাবে রাজনীতি করবার সুযোগ পেলেন। ঠিক তাই, আমরা আসলে শুনছিলাম মনিরা শারমিন আপনার কথা, নিশ্চয়ই আরও কথা আমরা শুনবো। তার আগে আমরা একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছেও যেতে চাই। মোটা দাগে নির্বাচন নিয়ে প্রথমত এই নির্বাচন কেন এত আলোচিত? কারণ বলা হচ্ছে যে বহু বছর পর একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হচ্ছে বাংলাদেশে, এবং সেখানে যেরকম মনিরা শারমিন বললেন যে তেমন বড় কোনো সংঘাত বা বিশৃঙ্খলা ছাড়া নির্বাচনটা হচ্ছে, এবং মানুষ ভোট দিতে গিয়েছে বা যাচ্ছে। আপনার কাছে যদি আমি মোটা দাগে জানতে চাই, ওভারঅল এই নির্বাচন ঘিরে যে প্রত্যাশা ছিল, সেটা আসলে কতটুকু পূরণ হলো, সেটা মানুষের ভোটে অংশগ্রহণ, ফলাফল সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা, আমার সাথের আলোচক। প্রথমত, এবারের নির্বাচনটা কেন গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমরা সবথেকে বেশি এই কারণে আলোচনা করছি যে এই নির্বাচনের প্রেক্ষাপটটা একটা গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় নির্বাচনটি হয়েছে। বাংলাদেশের মানুষ সাংবিধানিকভাবে দেশের জনগণ ছিল মালিক, কিন্তু সেই মালিকানা চলে গিয়েছিল শাসকের হাতে। শাসকের ইচ্ছাই ছিল এখানে নির্বাচনে জয় পরাজয়ের মানদণ্ড, সেখান থেকে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আমি বলবো। আপনি বিজয়ী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যারা, তাদের ভোটের সংখ্যাটা দেখলে দেখা যায় যে তারা একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছে। দ্বিতীয়ত, এবারের নির্বাচনে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যথেষ্ট সংশয় এবং সন্দেহ ছিল। আমরাও বিভিন্ন অনুষ্ঠানে এই প্রশ্নটি তুলেছি যে এই সরকার তার যে সক্ষমতা, আন্তরিকতা এবং সমন্বয়হীনতা, সবগুলো মিলিয়ে এখানে একটা
গ্রহণযোগ্য নিরাপদ নির্বাচন করা সম্ভব কিনা। আমরা এই শঙ্কাও ব্যক্ত করেছি যে এবারের নির্বাচনে ব্যাপক রক্তপাত হওয়ার সম্ভাবনা, কিন্তু আশার কথা হচ্ছে সেই ধরনের ঘটনাটি ঘটেনি। যদিও সরকারের পক্ষ থেকে বিশেষ করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নির্বাচনের মাত্র কয়েকদিন আগে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে জুলাই অভ্যুত্থানের সময় যে অস্ত্রগুলো লুণ্ঠন হয়েছে সেই অস্ত্রগুলোকে এই নির্বাচনের কাজে ব্যবহার করা হবে না। তারপরেও আমাদের শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশের নানা রকমের পুলিশ বাহিনীর নানা সীমাবদ্ধতার মধ্যেও তারা যথেষ্ট আন্তরিকতা এবং দেশপ্রেম নিয়ে এখানে কাজ করেছে। গত 1.5 বছর আমাদের এখানে সেনাবাহিনীর বিরুদ্ধে এক শ্রেণীর অনলাইন অ্যাক্টিভিস্ট তারা নানাভাবে উস্কানি দিয়েছে, সেনাবাহিনীর মনোবল ভাঙার চেষ্টা করেছে এবং তাদের এর পেছনে একটা দীর্ঘমেয়াদী ইচ্ছা ছিল। আবার কখনো কখনো আমরা বিভিন্ন জায়গা থেকে ক্যান্টনমেন্টের ইট খুলে নেওয়া সহ এই ধরনের আপত্তিকর বক্তব্য শুনেছি, কিন্তু তারপরেও আমাদের সশস্ত্র বাহিনী তাদের আন্তরিকতা দক্ষতা নিয়ে মোটামুটি নিরপেক্ষ দায়িত্ব পালন করে নির্বাচনটি করেছে। নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হয়েছে। নির্বাচনের আগে আমাদের নির্বাচন ব্যবস্থাটা ছিল একসময় বাংলাদেশের সবথেকে বড় সার্বজনীন উৎসব, কিন্তু সে উৎসবটি ধ্বংস হয়ে গিয়েছিল তার অনেকগুলো কারণের। একটা ব্যাপার ছিল নির্বাচনে, বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাকা ব্যবহার করে ভোট কেনার যে প্রবণতা। আমরা গণঅভ্যুত্থানের পরে নির্বাচনটাকে যেভাবে পরিচ্ছন্ন একটা নির্বাচনের আশা করেছিলাম, আমরা দেখতে পেলাম সেখানে ভোট কেনার একটা উৎসব শুরু হয়ে গেছে। বিমানে করে কোটি টাকা নিয়ে যাওয়া হচ্ছে, কোনো জেলায় 4 কোটি 5 কোটি টাকা অজ্ঞাত অথবা সন্দেহভাজন অ্যাকাউন্টে প্রবেশ করতে যাচ্ছে এবং দেশের বিভিন্ন জায়গায় রাজধানী থেকে গ্রাম পর্যন্ত টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে বয়স্ক মানুষ দৌড়াচ্ছে, কেউ কেউ গ্রেপ্তার হয়েছে, জেলে যাচ্ছে, সাজা হচ্ছে। সেই ধরনের একটা পরিস্থিতিতে ভোটটি হয়েছে। কোনো একটা নির্বাচন শতভাগ হয়তো সুষ্ঠু হয় না, নানা রকমের প্রশ্ন থাকে। তবে আমি মনে করি যে বাংলাদেশের একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি তৈরি করার জন্য ভোটাররা আস্থা রেখেছে বিএনপির প্রতি। তাদের বিশ্বাস যে এই জায়গাটায় বিএনপির অনেক রকমের সীমাবদ্ধতা, তার সমালোচনা থাকার পরেও বিএনপি সম্ভবত এই জায়গাটায় বাংলাদেশের জন্য আগামী দিনগুলোতে একটা নিরাপদ পরিবেশ তৈরি করতে পারবে, যেখানে মানুষ তুলনামূলকভাবে নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে। নির্বাচন নিয়ে কিছু প্রশ্ন উঠছে। আমাদের এখানে নির্বাচন মানেই হচ্ছে প্রশ্ন, এবং আমরা খেয়াল করব যে এই প্রশ্নগুলো কখন ওঠে। আপনি যে নির্বাচন কমিশনটি গঠিত হয়েছে, আপা যথার্থই বলেছেন, বাংলাদেশের অন্য যে কোনো নির্বাচনের কমিশনের তুলনায় এই কমিশনটির প্রতি আমাদের আকাঙ্ক্ষা এবং স্বপ্নটা অনেক বেশি। কেন? কারণ তার পেছনে একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট আছে। কিন্তু খেয়াল করে দেখবেন যে আমাদের এখানে সন্দেহের রাজনীতি এতটাই প্রকট যে আমরা নির্বাচন কমিশন, নাসিরুদ্দিনের নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করার আগেই আমরা সেটিকে ঘেরাও করতে হবে, এটিকে দেখে নিব। নানা ধরনের চাপ প্রয়োগ করা, কোথাও কোথাও তাদেরকে কাজের ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতাও তৈরি করা হয়েছে। নানা রকমের সংগঠনগুলো যখন তখন নানা ইস্যু নিয়ে, অরাজনৈতিক সংগঠনগুলো পর্যন্ত নির্বাচন কমিশনের ভেতরে প্রবেশ করেছে, ঢুকে পড়েছে, যেগুলো ইলেকশন কমিশনের স্বাভাবিক কর্মকাণ্ডকে এবং ব্যাহত করার পাশাপাশি তাদের উপরে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে। সেগুলোকে উপেক্ষা করে যে নির্বাচনটি হয়েছে, এই নির্বাচনে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো নিয়ে আমাদের কতগুলো প্রসিডিউর আছে, সেগুলো মেনটেন করে আমরা
প্রশ্নগুলো উত্তর খোঁজার চেষ্টা করতে উত্তর পারি। খোঁজার চেষ্টা এবং আপনি যে করতে কথাগুলো বলেছেন বিএনপির উপর মানুষ যে আশা করেছে প্রত্যাশা সেটা তারা কতটা পূরণ করতে পারবে, চ্যালেঞ্জগুলো কি সেসব নিয়ে কথা বলবো, কিন্তু নির্বাচন কমিশনে একটু যেতে হবে কারণ ভোটের ফলাফল তো চলছে এই মুহূর্তে, প্রায় সবগুলো কেন্দ্রের ফলাফল আসছে। আমাদের সঙ্গে নির্বাচন কমিশন থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম, যাচ্ছি তার কাছে। তানভীর, একটু বলবেন যে কি অবস্থা এখন, নির্বাচন কমিশনে কোনো ব্রিফ হচ্ছে কিনা, সবশেষ কি খবর আছে আপনার কাছে? কমিশনের ব্রিফিং বলতে সেই যে তখন শুরু হয়েছে, ইসি সচিব যখন শুরু করেন এবং তখন আংশিকভাবে বিভিন্ন জায়গার অল্প কিছু ভোট কেন্দ্রের যে ফলাফল সেটি যখন শুরু করা হয়, তারপর থেকে আমরা দেখতে পেয়েছি যে এখন এসে যখন আসলে ভোর হতে চলেছে বা ভোর হয়ে গেছে বলা যায়, এ সময় এসে কিন্তু মোটামুটি একটি কেন্দ্রের বা একটি আসনের যতগুলো ভোট কেন্দ্র আছে সব ভোট কেন্দ্রেরই আমরা একটি সম্পূর্ণ ফলাফল পাচ্ছি। আমি সর্বশেষ একটি আসনের কথা বলতে চাই যেখানে বিএনপি ও জামাতের যে ব্যবধান রয়েছে, ভোটের ব্যবধান, ভোটের লড়াইয়ের ব্যবধান, সে লড়াইয়ের ব্যবধানে ভোটের সংখ্যা হচ্ছে 8,000-এর মতো এবং বিএনপি এবং জামাত দুটো দলই সেখানে 1 লাখের বেশি ভোট পেয়েছে। সেটি হচ্ছে সিলেট 6। এই সিলেট 6 মোট কেন্দ্র হচ্ছে 193টি এবং এই 193টি কেন্দ্রে বিএনপি পেয়েছে 1,09,914 ভোট এবং জামাত পেয়েছে 1,01,569 ভোট। তবে এই বিষয় নিয়ে আজকে সারা রাতে যা কিছু ঘটে গেল এবং এছাড়া আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দল যারা রয়েছে, রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসেন ইসিতে এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের আরেক সহকর্মী লাভলি বিথির সাথে, যিনি সারা রাত আমার সাথে ইসিতে ছিলেন এবং তিনি আসলে ফলো করেছেন পুরো বিষয়টা। আমরা তার কাছ থেকে কিছু ব্যাপারে জানতে চাই। বিথি, যে জিনিসটা আসলে শুরুতেই জানতে চাই সেটা হচ্ছে গণভোট নিয়ে। এখন আমরা আসলে দেখছি যে আসলে বিভিন্ন সংসদীয় আসনের যে ফলাফল সেগুলোর ব্যাপারে বলছে, কিন্তু গণভোট নিয়ে কিন্তু আমরা এভাবে স্পষ্ট কোনো ফলাফল বা স্পষ্ট কোনো ঘোষণা পাচ্ছি না। এই ক্ষেত্রে আসলে গণভোটের ফলাফলটা ঠিক কিভাবে নির্ধারণ করবে ইসি? তানভীর, নির্বাচন কমিশন কিন্তু শুরুতেই বলে দিয়েছিল যে গণভোটের যে ফলাফল সেটি মূল যে ফলাফল অর্থাৎ সংসদ নির্বাচনের যে ফলাফল তার সাথেই ঘোষণা করবে, আসন ভিত্তিক তারা ঘোষণা করবে না। কিন্তু আমরা দেখেছি আসন ভিত্তিক যে চূড়ান্ত রেজাল্ট শিট দেখলাম সেখানে প্রত্যেকটি আসনে লেখা আছে গণভোটে কোনটি হ্যাঁ কোনটি না, কিন্তু ঘোষণা করার ক্ষেত্রে তখন সবগুলো একসাথে করে তারপর তারা ঘোষণা করবে। মূলত এই হচ্ছে মানে ওর আগে থাকতে বলে রেখেছিল, এটি হচ্ছে প্রক্রিয়া যে এইভাবেই গণভোটের গণনাটি তারা করছে এবং ঘোষণাটি তারা দেবে। আচ্ছা, এক্ষেত্রে আরেকটি জিনিস হচ্ছে যে এখন তো যেসব সংসদীয় আসনের ফলাফলগুলো দেওয়া হচ্ছে তার মধ্যে আমরা দেখেছি যে ফলাফল যখন ঘোষণা করা হলো রাতের বেলা, নির্বাচন আসলে শেষ হওয়ার ঘন্টা 3 পর, এরপর থেকে আসলে অনেকগুলো ফলাফলই আমরা পেয়েছি, কিন্তু আমরা ঢাকার আসন যেগুলো রয়েছে সেগুলোর ফলাফলগুলো কিন্তু পাচ্ছিলাম না। এটার আসলে কারণ কি, এতটা দেরি হওয়ার কারণ কি? অন্য সব আসনের, ঢাকার বাইরে সব আসনের ফলাফলগুলো আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু ঢাকার আসনগুলো আমরা পাচ্ছি না বা ফলাফল পেতে অনেক দেরি হচ্ছে। এটা আসলে কেন হচ্ছে? এটার আসলে সুনির্দিষ্ট কারণ কিন্তু বলা যায় না, তবে কিছু বিষয় আছে ঢাকার, যেমন কয়েকটি আসন নিয়ে কিন্তু একদম শেষ মুহূর্তে সেটা সমাধান হয়েছে। যেমন আমরা ঢাকা 8-এর কথা বলি, সেখানে মির্জা আব্বাসের যে 8-এর যে ব্যালট শিটটা আছে, ব্যালট শিটে যেহেতু 11টা, তার মানে 5টা মানে জোড়া সমান হওয়ার কোনো সুযোগ নেই, একটায় 5টা একটা 6টা। তো ধানের শীষের পাশে যে একটা গ্যাপ ছিল, অনেকে ভুল করে সেই জায়গাটা হচ্ছে সিল মেরে দিয়েছে ধানের শীষে। তো সে কারণে কোনো জায়গায় মির্জা আব্বাসের ভোট বাতিল হয়ে গেছে। মূলত এই বিষয়গুলো নিয়ে হচ্ছে যে একটু দুই দল এনসিপি, মির্জা আব্বাস, এগুলো নিয়ে একটু টানাপোড়েন ছিল। সেম ঘটনা ঘটেছে 13তে কিন্তু আমরা বেশ হাড্ডাহাড্ডি দেখেছি এবং সেখানে কিন্তু মামুনুল হক অর্থাৎ বাংলাদেশ খেলাফত মজলিস সেম ঘটনা ঘটেছে, তার মার্কার পাশে হচ্ছে গ্যাপ ছিল, সুতরাং ভোট দেওয়ার ক্ষেত্রে গ্যাপে ভোট দিয়ে ফেলেছে। এই বিষয়গুলো মূলত যতটুকু বুঝতে পেরেছি এই দুটি বিষয় হয়তো আদালতেও যেতে পারে যদি তারা এই বিষয়গুলোতে সন্তুষ্ট না হয়। আর আরও যে বিষয়গুলো আছে যেমন 17-র ক্ষেত্রে যেমনটি অভিযোগ করেছে জামায়াতে ইসলামী যে ঢাকা 17 আসনের মধ্যে প্রিজাইডিং অফিসার কয়েকটি সাইন করার পর কয়েকটি সিট অর্থাৎ 5 থেকে 6টি সিট হচ্ছে সাইন করার পর আবার ওভাররাইড করেছে, এই একটি অভিযোগ রেখেছে। তারপর ঢাকা 16 যেটি, ঢাকা 16 কিন্তু দেখছি যে প্রথমে আমিনুল হক এগিয়ে আছে, তারপর সমান হলো, এরপরে দেখলাম হচ্ছে জামায়াতে ইসলামী ডক্টর আব্দুল বাতেন এগিয়ে আছে। পরে শেষ পর্যন্ত দেখা গেল 2000 ভোটের একটি পার্থক্য আছে, কিন্তু পোস্টাল ব্যালটে আবার আমরা দেখলাম যে 2860 মতো পোস্টাল ব্যালটে ভোট গণনা বাকি ছিল। পোস্টাল ব্যালটের উপর ডিপেন্ড করছিল যে এই আসনে কে বিজয়ী হবে, বিএনপি নাকি জামায়াত। সুতরাং এরকম বেশ কয়েকটি জায়গা আছে যেখানে হচ্ছে যে একটু টান উত্তেজনা ছিল এবং এর বাইরে রিটার্নিং কর্মকর্তাও কিন্তু ফলাফল ঘোষণা করেছে ঠিকই, কিন্তু
সেই ফলাফলটিকে তারা গ্রহণ না করে নির্বাচন কমিশনে এসেছে অভিযোগ জানানোর জন্য, কারণ তারা চাচ্ছিল নির্বাচন কমিশনের মাধ্যমে এটি একটি সমাধান করার জন্য। যদিও ঢাকা এখানকার যে আঞ্চলিক কর্মকর্তা তিনি আবার মামুনুল হককে সচিবকে দেখিয়ে দিয়েছেন যে সচিব যেন এই বিষয়টি সমাধান করে। তো সচিবের কাছে সাধারণত একটি ওয়ে আছে, আদালতে যাওয়ার আগে সচিবের কাছে যদি লিখিত আবেদন করা হয় সেটি আবার পুনর্বিবেচনার সুযোগ আছে। মূলত এই বিষয়গুলো ঢাকা কেন্দ্রিক যে জটিলতা, আর একটি বিষয় হচ্ছে যে ঢাকা যেহেতু রাজধানী, কারণ খুব স্বাভাবিক ঢাকার ক্ষেত্রে বড় দলগুলোর কিন্তু একটি আলাদা দৃষ্টি থাকে, মানে চাইবেই যে ঢাকার কে কত আসন নিতে পারে। সুতরাং এই ক্ষেত্রে একটু স্পর্শকাতর ছিল। আর বড় মতোই বলতে হয় নির্বাচন কমিশন এবার ভোটের ফলাফলের ক্ষেত্রে, ঘোষণার ক্ষেত্রে অন্যান্য সববারের তুলনায় অনেক বেশি দেরি করেছে, গড়িমসি করেছে, যেটা আসলে এর আগে কখনোই হয়নি। যেমনটি বিথি বলছিলেন যে আসলে আজকের এই নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে আসলে এমন অনেকগুলো ব্যতিক্রমধর্মী ব্যাপার আমরা দেখেছি যেগুলো আসলে আগের নির্বাচনে দেখা যায়নি। তবে যেমনটি বলছিলাম যে ঢাকার ফলাফল দিতে দেরি হয়েছিল, তবে নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকার কিছু আসনের ফলাফল দেওয়া হয়েছে। ঢাকা একে ধানের শীষ পেয়েছে 1,74,186 ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছে 1,12,622 ভোট এবং এরকম বেশ কিছু ঢাকার আসনের ফলাফল কিন্তু আমরা পেয়েছি। তিতুমির, অসংখ্য ধন্যবাদ। তানভীর মৌসুম নির্বাচন কমিশন থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন সবশেষ খবর সেখানকার এবং বেশ কিছু ফলাফলের আপডেটও আমরা পেয়ে গেলাম। এই মুহূর্তে আপনারা যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলাদেশ ইলেকশন দেখছেন এবং আমাদের সঙ্গে আরও 3 জন অতিথি কিন্তু যুক্ত হয়েছেন। আমরা এতক্ষণ কথা বলছিলাম, শরীফুজ্জামান শরীফ এবং মনিরা শারমিন ছিলেন আমাদের সঙ্গে। এইমাত্র আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি। অভিনন্দনও জানাতে হচ্ছে আপনাকে, অবশ্যই আমরা আপনার কাছে যাব। আসিফ শাহান, অধ্যাপক, ডেভেলপমেন্ট স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার ভীষণ ব্যস্ত, অনেক জায়গায় কথা বলতে হচ্ছে নির্বাচন নিয়ে। ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবং আমাদের সঙ্গে আরও একজন অতিথি যোগ দিয়েছেন, সৈয়দ আব্দুল আজিজ, শিক্ষাবিদ। স্যার আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি একটু প্রথমে অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি আপনার কাছে যেতে চাইবো, প্রতিক্রিয়াটাই আগে জানতে চাইবো। বিএনপির নিশ্চয়ই একটা তো প্রত্যাশা ছিল এই নির্বাচনে, ফলাফল এখন পর্যন্ত যেটা পাওয়া যাচ্ছে তাতে আসলে সেই প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে আপনাদের বলবেন? আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে আমার সহ আলোচক যারা আছেন। দেখেন, একটা রাজনৈতিক দল, আমরা বড় একটা রাজনৈতিক দল হিসেবে কেবল ভিন্ন মতের কারণে গত 17 বছরের অধিক সময় একেবারে সিস্টেম্যাটিক্যালি এমনভাবে গুম, খুন, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে, কিন্তু তারপরও আমরা মাঠেই ছিলাম। আমরা কথা বলবার যে অধিকার, মানুষের সভা করবার, সমাবেশ করবার, একবার শত শত সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, বহু কিছু মেরেছে, আপনারা দেখেছেন। আমরা মাঠেই ছিলাম, নিজের নামেই ছিলাম। তো ওইটাই আমার মনে হয় আমাদের দেশের মানুষ, ওনারা দেখেছেন। এখন একটা প্রত্যাশা তো থাকেই যে আমরা যারা রাজনীতি করি প্রত্যেকেই, আপনারা যারা এখানে আছেন প্রত্যেকেই আমাদের দিনের শেষে জনগণের কাছে যাবার যে জন আকাঙ্ক্ষা থাকে, সেখান থেকেই যে জনপ্রতিনিধি মানে জনগণের নির্বাচিত যেই প্রতিনিধি, এখন এই নির্বাচিত করবার যে বিষয়টা নির্বাচন, সেই নির্বাচন যেহেতু গত 4টা টার্মে হয়নি, সেই কারণে আমরা ভোট এবং নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, এই সবগুলো বিষয়কে নিয়ে আমরা আমাদের যেই কথা, আমাদের যেই জায়গায় স্ট্যান্ড, সেটা তুলে ধরেছি দেশের মানুষের সামনে। তো অবশ্যই আমরা আশা করেছি যে মানুষ আমাদেরকে গ্রহণ করবে। তো ঠিক 2001 থেকে 6 আমাদের লাস্ট যেই টার্মটা হিসাব করে দেখেন, এক্স্যাক্টলি 20 বছর লাগলো আমাদের আবার আসতে। তো কখনো রাজনীতি, কখনো সহজ কোনো রাস্তা কিংবা শর্টকাট কোনো রাস্তা আছে রাজনীতিতে, বিষয়টা মোটেই সেরকম না। এই রাস্তায় এখানে আসতে আমাদেরকে এই 20 বছরে কি চরম মূল্য দিতে হয়েছে, একবার ভাবেন তো। নিঃসন্দেহে অনেক কাঠখড় তো পোড়াতে হয়েছে। তবে এই 20 বছর পরে যেহেতু আপনি বলছেন 2026 সালে অনেক বেশি প্রত্যাশার চাপ এখন নিঃসন্দেহে নতুন ভাবে বাংলাদেশে, সেই প্রত্যাশা চ্যালেঞ্জ নিয়েও আমরা কথা বলবো। আসিফ শাহান স্যার, একটু আপনার কাছে যাব। প্রথমত হচ্ছে আপনার নিজের নির্বাচনটা আপনি তো ফলো করছিলেন নানাভাবে, এবং আপনার নিজের ধরুন একটা নির্বাচন ঘিরে যে প্রেডিকশন, সেখানে অবভিয়াসলি জামায়াতে ইসলামীকে নিয়েও একটা প্রেডিকশন ছিল আপনার। সেইটা এখন আমরা যেটি ফলাফল দেখছি, জামায়াত সমর্থিত জোট, একটা তো ধরুন ভাইব বা সোশ্যাল মিডিয়ায় যে হাইপটা ছিল, সবকিছু মিলে মনে করা হচ্ছিল জামায়াতে ইসলাম নির্বাচনে একটা
শকিং রেজাল্ট করতে পারে বা অনেকের জন্যই, সেই ফলাফলটা আসলে কি মনে হচ্ছে তাদের ইতিহাসের সবচেয়ে বেশি আসন তারা এবার পেয়েছে? আপনার কাছে একটু জানতে চাইবো এই ব্যাপারের মূল্যায়নটা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। বেসিক্যালি এখন শেষ পর্যন্ত যে আমাদের আসন সংখ্যা বা জোটের আসন সংখ্যা শেষ পর্যন্ত কততে এসে এখন দাঁড়িয়েছে? 68 এই মুহূর্তে এখন যেটা চলছে। 68তে এসে দাঁড়িয়েছে। আচ্ছা, সো বেসিক্যালি যেটা যে আমরা মানে আমার কাছে মনে হয়নি যে জামাত ক্ষমতায় যাওয়ার মতো কোনো একটা পজিশনে পৌঁছে গেছে, সেটা আমার কাছে মনে হয়নি। কিন্তু জামাত ভালো করবে এবং জামাতের ভোট যে বেড়েছে সেইটা আমার কাছে বেশ পরিষ্কারই ছিল, সেটা আমি বিভিন্ন সময় বলেছিও। যেটা হয়েছে কি, বাংলাদেশে আমরা তো একটা ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে চলি, এবং জামাতে ইসলামের আপনি যদি তারা যখন জোটটা করে সেই জোটের যে তারা দেখেন তারা 224টা আসনে হচ্ছে গিয়ে তারা প্রার্থী দিয়েছে, এবং আপনি যদি জামাতের আসন বিন্যাসটা দেখেন তাদের ম্যাক্সিমাম সিটগুলো হচ্ছে খুলনা, রাজশাহী আর হচ্ছে গিয়ে আপনার রংপুর। এবং আপনি যদি এখন রেজাল্টটা দেখেন, রেজাল্টটা দেখবেন যে এই 3টা ডিভিশনে জামাতের রেজাল্ট কিন্তু রিলেটিভলি বেশ ভালো। এবং এখানে কুড়িগ্রাম, নীলফামারী এরকম বেশ কয়েকটা জায়গায় তারা প্রায় সবগুলো সিটি হচ্ছে গিয়ে জিতেছে। সাতক্ষীরাতেও তাই। সাতক্ষীরাতেও 4টার মধ্যে 4টা জিতেছে। বাট জামাতের যেটা হচ্ছে গিয়ে ব্যাপারটা, আপনি যদি সিরিয়াসলি ক্ষমতার কন্টেন্ডার হতে চান তাহলে চট্টগ্রাম, যেখানে প্রায় 58টা বা এরকম সিট, ঢাকা হচ্ছে আরেকটা বিশাল একটা এসব বিভাগ, ওইদিকে ময়মনসিংহ, বরিশাল, যেগুলো মোটামুটি বিএনপির খুব শক্ত একটা ঘাঁটি, আপনাকে এই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে ভালো করার দরকার এসেছিল। ময়মনসিংহে এসেনশিয়ালি জামাতের অবস্থা কখনোই খুব একটা ভালো ছিল না। যতটুকু ভালো হয়েছে সেটা হচ্ছে বিএনপির ইন্টারনাল কোন্দলের জন্য, যে এখানে অনেকগুলো বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে গিয়েছিল। বরিশালের ক্ষেত্রেও হচ্ছে গিয়ে তাই, কয়েকটা জায়গায় বরিশাল বিভাগেও বেশ কয়েকটা জায়গায় বিদ্রোহী প্রার্থী ছিল, যে কারণে জামাত একটু মানে বেশ কন্টেস্ট করতে পেরেছে। সো অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট জামাতের যেটা বললাম যে ভোট বাড়া, আসন বাড়া, এবং টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, আমার ধারণা ছিল যে আসনটা আরও একটু বাড়বে, এবং আমার ধারণা ছিল যে আসনটা 100-র কাছাকাছি যাবে। আমার মানে এস্টিমেট বলেন বা হিসেব বলেন, যেটা আমার মনে হয়েছিল। বাট এসেনশিয়ালি হচ্ছে গিয়ে জামাত ওই পর্যন্ত রিচ করতে পারেনি। এখন আমি ভোট শেয়ারটা এক্স্যাক্টলি জানি না, ভোট শেয়ারটা আমি লাস্ট যতখানি দেখেছিলাম প্রবলি 30%-এর কাছাকাছি। সো জামাতের জন্য যদি আপনি দেখেন, হিস্ট্রিক্যালি জামাতের সবচেয়ে বেস্ট পার্সেন্টেজ অফ ভোট হচ্ছে 91 সালে, যখন তারা 12% পেয়েছে। সেখান থেকে 18%, ইটস এ বিগ অ্যাচিভমেন্ট জামাতের জন্য। সো জামাত সেই অ্যাচিভমেন্টটা করেছে, কিন্তু ফার্স্ট পাস দ্য পোস্টে একটা রিজিওনাল বেসকে শক্ত করে আপনি আসলে হচ্ছে গিয়ে ফাইট করতে পারবেন। জামাত showed a lot of promise, অনেকগুলো প্রমিস দেখিয়েছে, অনেক জায়গাগুলোতে ক্লোজ ফাইট হয়েছে। ঢাকাতেও আমরা দেখছি যে জামাত অনেকগুলোতে ক্লোজ ফাইট দিয়েছে। সো মেবি দে উইল ডু বেটার ইন ফিউচার। কিন্তু আমার কাছে যেটা বললাম যে আসন হয়তো আরো বাড়তে পারতো, কিন্তু আমার কাছে ক্ষমতায় আসার মতো জায়গায় মানে পৌঁছেছে বলে মানে মনে হয়নি। ওকে, আব্দুল আজিজ, একটু আপনার কাছে যেটি জানতে চাইবো যে প্রসঙ্গটা, নির্বাচন ঘিরে ধরুন এবারের নির্বাচনে অনেক রকম আলোচনা, কথাবার্তা হয়েছে। আপনার কাছে যেটি জানতে চাইবো যে আপনার কাছে কি মনে হয়েছে যে 2026 সালের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চরিত্রটা কি আসলে একটু বদলেছে আগের নির্বাচনগুলো থেকে? ধরুন আমি শুধু গত 15 বছরের কথাই বলছি না, বাংলাদেশের নির্বাচনের যে ইতিহাস, হিস্ট্রি, পেশি শক্তি, টাকা পয়সা এবং মানুষের কাছে প্রতিশ্রুতি দেয়া, এর বাইরে কি আপনার কাছে নতুন করে কিছু চোখে পড়েছে? বা এই নির্বাচনে আপনি যদি বলেন সফলতাটা আসলে কোথায়? ধন্যবাদ আপনাকে। আমরা তো মনে হয় ঘুমহীন সময় কাটাচ্ছি। জাতির মাঝে মাঝে কিছু সময় আসে, সে সময়টা বলা যায় ক্লান্তিহীন নির্ঘুম সময় কাটে। আমি নিজে একেবারে মাঠে ছিলাম। আমি একটা নির্বাচন পর্যবেক্ষক সংস্থার পক্ষ হয়ে আমি বগুড়া থেকে একেবারে শেষ রাতে ফিরেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি পুরোদিন বগুড়া এবং গাইবান্ধা অঞ্চলে, আমি আমার নিজ অঞ্চলে ছিলাম, বগুড়াই পুরো অলমোস্ট সব আসনগুলোতে। আমার কয়েকটা চিত্র আমাকে খুবই মানে আনন্দিত করেছে। প্রথমত হলো যে ভোটটা যে বাংলাদেশের মানুষের জন্য যে একটা উৎসব, এটা এই ভোটে আবার ফিরে এসেছে এবং দারুণভাবে আমি বলবো। আমি কালকে বগুড়ার সারিয়াকেন্দ্র অঞ্চলের একটা মানুষকে দেখছিলাম যে এত অশীতিপর এবং এত শারীরিকভাবে এতই দুর্বল, কিন্তু তিনি একা। পরে আমি কিছু দূর সাহায্য করার পরে আরও লোকদেরকে বললাম, তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, তিনি কথাও বলতে পারছেন না ঠিক মতো। তো আমার কাছে মনে হয়েছে যে কেন আপনি এত কষ্ট করে এসেছেন, এবং তার পরিবারের পরে জানলাম যে তার পরিবারে কেউ নেই, কিন্তু তিনি আসছেন একটা ভোট দিতে।
তো এই যে এবং খুব মানে খুব দরিদ্র শ্রেণীর মানুষ। তো আমার কাছে মনে হয়েছে এটা আবার বাংলাদেশে ভোটটা যে বাংলাদেশের মানুষের উৎসব, এটা ফিরে এসেছে। আমি আরেকটি জিনিস বলি এই ভোটের মাধ্যমে, যেটা আপনি বলেছেন যে পেশি শক্তি বিভিন্ন প্রভাব। হ্যাঁ, আপনারা জানেন যে জেলাগুলোতে মনে হয় যে মানে এখন আমরা আপাততভাবে, যেটা আপাতত নয় একেবারে নিশ্চিত হয়ে গেছি, যে কারণ প্রধান নির্বাচন কমিশনার যদিও বলেছেন যে ফলাফলটা শেষ নয়, ফলাফল চূড়ান্ত ফলাফল আমাদের, কিন্তু আমরা মোটামুটিভাবে ফলাফল তো জেনে গিয়েছি। তো এবং সেক্ষেত্রে বগুড়া তো হচ্ছে বিএনপির একটি খুব, আমার মনে হয় সব আসনে বিএনপি, এবং বিএনপির এটাকে ধরা হয় যে দুর্গ। তো আমি সেখানে কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি যে আপনার এই ইলেকশনটা তে একদিকে প্রচণ্ড সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল, আর একদিকে হচ্ছে মানে বিএনপির মনে হয় যে ভোটের সংখ্যার দিক থেকেও দেখবেন যে সেখানে মাত্রাটা খুব বড় ব্যবধানও আমার মনে হয়, একটা দুটো আসন ব্যতীত খুব বড় ব্যবধান। এখানে কিন্তু আমি বলবো যে পপুলারিটির সাথেও ওই শক্তিমত্তার একটা বিষয় আমি খেয়াল করেছি, প্রচণ্ড এবং রাতব্যাপী। এবং যমুনা টেলিভিশনে কিন্তু আগের রাতের বগুড়ার নন্দীগ্রামের একটি ঘটনা খুব সেন্সিটিভ ছিল, আমি সেই এলাকাটাই গিয়েছি এবং আমি যেও দেখেছি সেখানে, যদিও এই ঘটনার আড়ালে অন্য ঘটনা আছে, অন্য আর একটা মহলের ইন্ধন ছিল। তো আমি শেষ করতে চাই যেটা, যে আমরা একটা রূপান্তরের মধ্যে আছি। তো বাংলাদেশ একটা রূপান্তরের মধ্যে, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ একটা রূপান্তরের মধ্যে, যেটা ভাই আমাদেরকে বললেন যে আমরা একদিক থেকে দেখলে প্রত্যাশা, কিন্তু আমি ভাইয়ের সঙ্গে আমি একটা জিনিস যোগ করতে চাই যে বিএনপি পপুলার দল নিঃসন্দেহে, আর জামায়াতকে গত 54 বছর কিন্তু তার লিগাসি নিয়ে তাকে কিন্তু প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হয়েছে। এবং সেক্ষেত্রে একটা পলিটিক্যাল পার্টির যে ল্যান্ডস্কেপটা গড়ে ওঠে, এই প্রথম আমার দৃষ্টিতে আমি ওনার সাথে একটু যুক্ত করব যে সারা বাংলাদেশের আপনি বিজয়ী হলো কতটুকু, কোন জায়গা থেকে, কোন রিজিয়ন থেকে, সেটা একটা মাত্রা। জামাতের রাজনীতির কিন্তু আর একটা পিআর পদ্ধতির মাত্রা আছে। আপনি আমার মনে হয় ল্যান্ডস্কেপের দিক থেকে একটা ভিন্ন চিত্র, এই উত্তেজনা শেষ হয়ে গেলে কিন্তু অন্য অ্যানালিসিস শুরু হবে, এবং তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু আবার জেগে উঠবে। ওই যে বলা হয় না যে একটা জিনিসের আড়ালে অনেক জিনিস লুকানো থাকে, সেই লুকানো জিনিসগুলো কিন্তু, বিশ্লেষণের জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাবো। আমি একটু আবারও ফিরতে চাই মনিরা শারমিন আপনার কাছে। প্রথমত হচ্ছে যে বাংলাদেশে যে সাম্প্রতিক সময় আমরা যদি বলি যে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যার পেছনে জুলাই, আগস্ট এবং 24-এর গণ অভ্যুত্থানে যদি কথা আমরা বলি, সেটাতে একটা বিগ পার্ট হচ্ছে এনসিপি। আপনি সেই দলটাকেই প্রতিনিধিত্ব করছেন, এবং এনসিপি তারপর রাজনৈতিক দল প্রতিষ্ঠা, সেখান থেকে জামাতের সঙ্গে জোট, এবং আপনাদের একটা প্রতিনিধিত্ব আশা জাতীয় সংসদে আসতে যাচ্ছে। এই জার্নিটার সঙ্গে এখন আমরা যদি একটু সামনে তাকাই, আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো যে নিশ্চয়ই একটা তো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যাবেন, এবং নির্বাচনের যে অভিযোগগুলো আছে, যেগুলো আছে করা হচ্ছে বলছে আপনি এবং আপনার দলের পক্ষ থেকে, সেসব নিয়েও নিশ্চয়ই নির্বাচন কমিশনে আলাদা করে সেটি নিয়ে আপনারা কথা বলবেন। কিন্তু আমি শুধু জানতে চাই যে নিশ্চয়ই আপনারা ঠিক মানুষের যে প্রত্যাশা আছে এবং আপনাদের যে লক্ষ্য উদ্দেশ্যটা, এখন ধরুন সংসদে যাবেন, বাংলাদেশের হয়ে কথা বলবেন, সেই জায়গাটায় আসলে ঠিক কি ধরনের গোল সেট করা আছে এনসিপির? দেখেন, প্রথমত এনসিপির একটি গুরুত্বপূর্ণ বিষয়, মানে গোল সেট করার থেকেও আমি যদি একদম ব্রডার সেন্সে কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যে এনসিপি বারবার করে বলেছে যে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি তারা নির্মাণ করতে চায়। এই নতুন রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আমরা কিন্তু আমাদের এই নির্বাচনী প্রচারণা বলেন, এবং আমাদের প্রার্থীরা কিন্তু তাদের নির্বাচনী প্রচারণায় এই সংক্রান্ত কিছু বার্তা দিয়েছে। সেটা হচ্ছে আমরা বলছি যে আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবো। বাংলাদেশে সাধারণ মানুষের আসলে অধিকার ভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতি করবার কথা আমরা বলছি। সুতরাং এই জায়গা থেকে মানুষের অধিকার হরণ করে এমন কোনো শক্তি বা এমন কোনো জায়গায় আসলে আমরা কম্প্রোমাইজ করব না। এবং দেখেন, এখানে আরও গুরুত্বপূর্ণভাবে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বলেন, এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করাটা কেউ পছন্দ করে না। ধরেন, এখানে যদি বলি যে সংসদে প্রতিনিধিত্ব বলেন এবং বিরোধী দল বলেন, অথবা
একটা রাজনৈতিক দল হিসেবে ধরেন এখানে সরকারি যে দল থাকবে তাকে আসলে প্রশ্ন করার ক্ষেত্রে আসলে আমাদের নানান ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে হয়, এবং প্রশ্ন করতে না পারার কারণেই কিন্তু একটা জুলাই গণ অভ্যুত্থান ঘটে গেছে। এনসিপির নেতৃত্ব যারা আছে তাদের অন্তত তাদের এই সৎ সাহসটা আছে যে ক্ষমতাকে প্রশ্ন করে, এবং তারা কখনোই এই জায়গাতে কম্প্রোমাইজ করে নাই এবং করবেও না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে তারা আসলে একটা জায়গা থেকে তারা যখন আসলে প্রশ্নটা করছে, এবং আমি যদি বলি একটা এক্সাম্পল, যে এনসিপির ইশতেহারে একটা বিষয় আছে যে হিসাব দাও, এই যে আমাদের যেই ক্ষমতায় গেলে আসলে হিসাব দেওয়ার কথা ভুলে যাওয়ার যে একটা ব্যাপার, এবং জনগণের কাছ থেকে তখন শুধু হিসাব নেওয়ার একটা প্রবণতা থাকে রাজনৈতিক দলগুলোর, সেই জায়গা থেকে আমরা মনে করি যে আসলে সেই স্বচ্ছতা, নেতৃত্বের যে স্বচ্ছতাটা, এবং সেই জায়গা থেকে জনগণের সাথে আসলে রাজনীতিবিদের সত্যিকার অর্থেই যে সম্পর্ক সেটি কেমন হওয়া প্রয়োজন। এবং দেখেন বাংলাদেশের রাজনীতিবিদরা যদিও সংসদে যান ভোটারদের ভোট নিয়ে, কিন্তু মানে এই সংসদে যাওয়ার পরের যে প্রক্রিয়াতে সেখানে কিন্তু জনগণের সম্পৃক্ততা অনেক কম থাকে। এবং দেখা যায় যে মানে ব্যাপারটা এমন মজা করে আসলে গ্রামের দিকে বলে যে এই তো নির্বাচনের আগে কয়েকদিন আসলে আপনারা ভোটারদের পেছনে ঘোরেন, এরপরে ভোটাররাই আপনার পেছনে ঘুরবে, মানে সংসদের পেছনে ঘুরবে। তো সেই জায়গা থেকে আমরা আসলে বলছি যে আমাদের যেই যারা আসলে এখন পর্যন্ত বিজয়ী ঘোষণা করা হয়েছে আনঅফিশিয়ালি, তারা প্রত্যেকে আসলে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব হিসেবেই তারা গণ অভ্যুত্থান থেকে, আমি যদি বলি তারও আগে থেকে, তারা আসলে সাধারণ মানুষের সেই কণ্ঠস্বরই হয়ে উঠেছে এবং একই সঙ্গে ভবিষ্যতে হয়ে উঠেছে। রাইট, আমরা সেইটা আরো শুনবো যে তারা আসলে সেটা কতটুকু পূরণ করতে পারবেন বা পারছেন। জনাব শরীফুজ্জামান শরীফ, একটা হচ্ছে যে যেটা মনিরা শারমিনও বলছিলেন, রাজনৈতিক সংস্কৃতি, নতুন রাজনৈতিক সংস্কৃতির কথা, ক্ষমতাকে প্রশ্ন করা। বাংলাদেশের যখন যেই ক্ষমতায় আসেন তারাই আমরা দেখি সাধারণত শাসক হয়ে ওঠেন। এখন ধরুন এই যে নতুন যে সরকার সামনে আসবে বিএনপি নেতৃত্বাধীন, সেখানে কি মনে হয় যে এই পরিবর্তনগুলো আসবে পজিটিভ, একেবারে সত্যিকার অর্থে সাধারণ মানুষের যে অধিকার, ক্ষমতাকে প্রশ্ন করা, ধরুন সংবাদপত্রের স্বাধীনতা, ভিআইপি কালচার, এই সমস্ত খুব বেসিক কিছু জিনিসপত্র আছে, সেগুলোতে পরিবর্তন আসবে? ধন্যবাদ। আমরা তো প্রত্যাশা করি যে পরিবর্তনটা আসবে, কিন্তু আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি কোনো না কোনো ক্লাস রিপ্রেজেন্ট করে, এবং তার অ্যাক্টিভিটির মধ্যে তার একটা বহিঃপ্রকাশ ঘটে। তবে আমাদের এবারের নির্বাচনে প্রচারণার জায়গা যদি দেখেন, কমিটমেন্টের জায়গাগুলো যদি দেখেন, প্রতিশ্রুতির জায়গাগুলোতে যদি দেখেন, আমার পর্যবেক্ষণ হচ্ছে প্রায় সমস্ত রাজনৈতিক দল আমাদের জুলাই অভ্যুত্থানটাকে তারা ওন করে তাদের ভাষা, শব্দ চয়নের ক্ষেত্রে সব বিষয়গুলোতেই আমি সন্তুষ্ট তা না, কিন্তু অনেকগুলো জায়গায় পরিবর্তন এসেছে। আমরা গ্রামের মানুষ, আমরা খেয়াল করব, যদি ছোটবেলায় যখন নির্বাচনগুলো হতো আমাদের ঘুম ভাঙতো কিন্তু মাইকের শব্দে। এখন আপনি খেয়াল করে দেখবেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মাইকের ব্যবহার হয়, এবং ওই সময়টা যদি পেরিয়ে যায়, আশপাশের লোকজন এসে বলে সময় তো পার হয়ে গেছে, আপনি কেন মাইক বাজাচ্ছেন? আপনি খেয়াল করে দেখবেন এক সময় 4 রং 5 রঙের পোস্টারের ব্যবহার, কিন্তু এবারের নির্বাচনে পোস্টারটাও ব্যবহার হয়নি। অর্থাৎ আমরা কতগুলো জায়গায় আমরা পরিবর্তন করছি এবং মানুষের প্রত্যাশাটাকে ওন করছি। বিএনপির কাছে প্রত্যাশার জায়গাটা, বিএনপি পাওয়ারে ছিল, আপা পাশে বসে আছেন। আমি মিছিলে যাই অনেক দিন থেকে, আমার সম্ভবত 85 সাল থেকে আমি মিছিল করি, বা তারও 1-2 বছর আগে হবে। তারা যখন পাওয়ারে ছিল তাদের বিরুদ্ধে প্রচুর কথা বলেছি, আসামি হয়েছি, মার খেয়েছি, ইত্যাদি অনেক এক্সপিরিয়েন্স আছে। কিন্তু আমি এবারের তাদের যে নির্বাচনের যে প্রতিশ্রুতির যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে আমি কতগুলো পরিবর্তন দেখেছি। আমার ধারণা যে তারা অতীতের কতগুলো দুঃখজনক ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করবে। যদি শিক্ষা গ্রহণ না করে তাহলে নিশ্চয়ই এটাও মনে রাখবে যে আমাদের এখানে পরিবর্তনের ধাক্কাটা এত প্রবল ছিল যে বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দল সে এখন নিজের নাম পরিচয় পর্যন্ত প্রকাশ করতে পারছে না। বাংলাদেশের নির্বাচন থেকে
সে যেভাবে নির্বাচনগুলোকে পরিচালনা করত, ঠিক ইতিহাসের নির্মম এবং নিষ্ঠুর পরিণতি হলো তাকে সেই পরিণতি ভোগ করতে হলো। রাইট, রাইট। আমরা একটু অ্যাডভোকেট ফাহিম নাসির মনি আপনার কাছে যেতে চাই। অনেকগুলো প্রশ্ন তো এসেছে মাথায়, তবে এই মুহূর্তে যদি সবার আগে জানতে চাইবো, ধরুন বাংলাদেশের রাজনীতির একটা খুব পরিচিত যেটা বলি ক্যারেক্টার, সেটা হচ্ছে প্রতিশোধ পরায়ণতা। আচ্ছা, আমরা এখন ক্ষমতায় এসেছি, আমাদের উপর অনেক জুলুম নির্যাতন হয়েছে, আমরা এখন সেটার কিভাবে শোধ নিতে পারি। কিন্তু একটা জিনিস হচ্ছে যে, আপনার কি মনে হয় যে এই নির্বাচনে, যদিও আমরা বিএনপির একেবারে শীর্ষ নেতৃত্ব, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনি নতুন অনেক প্রচারণায় অনেক কিছু বলেছেন, পুরনো অনেক কিছুকেই তারা বলছেন যে প্রতিশোধ পরায়ণতার কথা তিনি সরাসরি বলেছেন, আমরা সেদিকে হাঁটতে চাই না। এবং আপনারাও নিশ্চয়ই দল হিসেবে এটা বিশ্বাস করেন কিনা যে এখন আসলে সময় একটু নতুন করে চিন্তাভাবনা নিয়ে সামনে এগোনোর। পুরনো অনেক কিছু হলে কিন্তু মানুষ জুলাই আগস্টে দেখিয়েছে তারা কিভাবে আসলে প্রতিবাদ জানাতে পারে। এবং একই সঙ্গে যেটা শরীফ ভাই বলেন, আগের সরকার বা আরেকটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ থেকেও নিশ্চয়ই একটা শিক্ষা নেবার আছে সবারই। নিশ্চয়ই আছে। দেখেন, আমাদের দল থেকে আমরা সবসময় বলেছি যে বিএনপি কিন্তু প্রতিশোধের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে বাংলাদেশের আমার যদি রং লাল হয়, আরেকজনের নীল হয়, লাল নীল হলুদ সবুজ, মানে সব মতের, সব ধর্মের সবাইকে নিয়ে হাতে হাত রেখেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখন প্রতিশোধের সময়ও না। এই গত 3টা টার্মের বেশি সময় ধরে, এবং এই ইন্টারিম গভর্নমেন্ট ওনারা ছিলেন, অর্থনীতির কি একটা বেহাল দশা এটা আমরা সবাই জানি, আমি আপনি। এখন বিনিয়োগ যেহেতু স্থবির হয়ে আছে, কর্মসংস্থান তৈরি হয়নি, আর কয়েকদিন পর থেকে আপনার রোজা শুরু হবে। সবগুলো প্রতিষ্ঠানই আওয়ামী লীগ ফ্যাসিবাদের যারা দোসর ছিল তারা কিন্তু ধ্বংস করে দিয়ে গেছে। এটাকে রিবিল্ড করাই এখন সবচাইতে প্রথম কাজ হবে একটা দেশের যখন সরকার আসে। এখন রাষ্ট্র একটা তো অনেক বড় জিনিস। এখন সেখানে আমরা যারা ছোট ছোট কতগুলো এলিমেন্ট কম্পোনেন্ট আমরা আছি, এই সব কিছু নিয়ে আমাদের যেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে সেখানে আমরা মনোনিবেশ করব বলে আমি মনে করি। কারণ এটাই এখন আমাদের সামনে আছে। অন্য যেই জিনিসগুলো আছে, যে কথাগুলো এসেছে, যে রাজনৈতিক যেই সংস্কৃতি, ক্ষমতাকে অবশ্যই প্রশ্ন করতে হবে, কারণ না হলে তো ওই যে ফ্যাসিস্ট তৈরি হয়। এখন সংস্কারের বিষয়গুলো আছে, হ্যাঁ ভোট না ভোটের যেগুলো এসেছে। আওয়ামী লীগের আমলে কি হয়েছিল, একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল তারা আপনার বিভিন্ন কালো আইন তৈরি করেছিল, তারা আপনার সাইবার সিকিউরিটি ল বলুন কিংবা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলুন, এগুলো দিয়ে আমার আপনার যখন কণ্ঠরোধ করেছিল, সেখান থেকে 5ই আগস্টে যেটা হয়েছে, ছাত্র জনতার হাজার হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে পঙ্গুত্ব বরণ করেছে, তারা অন্ধত্ব বরণ করেছে। এগুলো মনে রেখেই আমি মনে করব আগামীতে আমরা এবং পরবর্তীতে যারাই সরকারে আসুক, এখানে অ্যাকাউন্টেবিলিটি কিংবা ট্রান্সপারেন্সি এটা হবে একেবারে 1 নাম্বার একটা এজেন্ডা, 1 নাম্বার একটা কাজ, যেটা সরকারে শুধু ফর্ম করলেই তো হবে না, এটাকে সাস্টেইন করতে হবে। আর টু সাস্টেইন ওইভাবে এখন 5 তারিখের পরে যে বদলটা হয়েছে, পরিবর্তন, যেই চেঞ্জ, সেই চেঞ্জটাকে তো আমাকে আপনাকে আপহোল্ড করতে হবে। আর সেটা করতে হলে আপনাকে কিন্তু এবং আমাকে ওই জনগণ যে রাষ্ট্রটার মালিক, ওই জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ দিনের শেষে অ্যাডভোকেট ফাহিম নাসির মনি বলছিলেন যে এখন আসলে পুরনো পথে হাঁটলে চলবে না, নতুন অনেক নতুনভাবে তো অবশ্যই আমাদের সামনে এগোতে হবে, আমাদের প্রত্যাশা আছে সেটা। আপনার কাছে যেটি জানতে চাইবো যে ধরুন অনেক জরুরি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এবং জাতীয় বিষয় তো আছে, কিন্তু সব শেষে আমার মনে হয় যারা ভোট দিয়েছেন একটা বড় অংশই আসলে তারা জানতে চাইবেন যে আমি আসলে বাজারে যাব, কত টাকা দিয়ে আমি জিনিসপত্র কিনছি, আমার খাবার 3 বেলা হচ্ছে কিনা ঠিকঠাক, বেসিক জিনিসগুলো। এবং সেটা যদি পাবার জন্য এই যে জবাবদিহিতা, সেইটা আসলে নিশ্চিত করা যাবে কিনা সামনে, এবং সাধারণ মানুষ আসলে ঠিক কি করতে পারে, কিভাবে তাদের নিজেদের অধিকারের কথা নতুন সরকারের কাছে তারা আদায় করে নিতে পারে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। দেখুন, এখন মানুষ কিভাবে একটা সরকারকে জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে। এখন আমরা যেটা বলি যে জবাবদিহিতার কতগুলো ভাগ আছে। হ্যাঁ, একটা তো হচ্ছে গিয়ে একটা সরকারকে, আমরা যেহেতু একটা পার্লামেন্টারি সিস্টেমে আছি, সংসদের মাধ্যমে তার জবাবদিহিতা নিশ্চিত করতে হয়। আবার ধরেন যে সরকার যে আমলাতন্ত্র আছে, সরকার সেই আমলাতন্ত্রকে জবাবদিহিতা নিশ্চিত করে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি বা তার ইন্টারনাল প্রসেস আছে। আরেকটা প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে জনগণ সরাসরি সরকারকে
জবাবদিহিতা নিষেধ করতে পারে। আপনি যদি আমাদের লোকাল গভর্নমেন্টের দিকে তাকিয়ে দেখেন তাহলে সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি কিছু টুল আছে, ওয়ার্ড কমিটির কথা বলেন বা হচ্ছে কি আপনার ওপেন বাজেট মিটিং বলেন, সেগুলো মানে এই ধরনের বিভিন্ন ধরনের টুল আছে আর কি। আনফর্চুনেটলি যেটা হয়েছে বাংলাদেশে, যে এই টুলসগুলোকে আমরা কখনোই ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারিনি বা ইউজ হয়নি, এগুলো সবসময় কাগজে কলমে ছিল, হয়নি। এখন আপনি যেটা বললেন যে জনগণের যে জবাবদিহিতা নিশ্চিত করা, আমরা যেটা বলি যে জনগণ একটা তো হচ্ছে প্রতি 5 বছর পর পর জনগণ যে সে যাকে নির্বাচিত করছে তাকে সে পরিবর্তন করতে পারে। তাহলে আমি ভোট দিয়েছি, এই প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতিগুলো সে পালন করেনি, আমি তাকে সরিয়ে দিলাম। কিন্তু সমস্যাটা হচ্ছে এই 5 বছর কি তাহলে জনগণ কোনোভাবেই আর সরকারকে জবাবদিহিতা রাখতে পারবে না? এইটার জন্য আমরা বেশ কিছু চেকস অ্যান্ড ব্যালেন্সের তৈরি করি। আমরা একটা পার্লামেন্টারি সিস্টেমের ভেতরে অনেকগুলো চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে। এখন আমরা যেটা দেখেছি যে বাংলাদেশে আমরা 91 সালে যখন আমরা গণতন্ত্রের দিকে আমাদের ট্রানজিশনটা শুরু করেছি, সেই ট্রানজিশনের সময়েও আমরা দেখেছি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে থাকতে পারিনি। এবং এই ক্ষেত্রে আমরা প্রত্যেকবারই যেটা হয়েছে যে প্রত্যেকবার সেটা একজন ব্যক্তির শাসন, একটা দলের শাসন, এবং আমাদের যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচন ছিল, নির্বাচন থাকা পর্যন্ত ওই এক্সিকিউটিভের শাসনের মেয়াদ ছিল 5 বছর, তারপরে চেঞ্জ হয়ে নতুন আরেকজন আসতেন, সেইভাবে হতো। আমরা যদি চেঞ্জ চাই, এখন একটা জিনিস হতে পারে যে আমরা আশা করতে পারি যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই একটা ভালো শিক্ষা নিয়েছেন, শিক্ষা নিয়ে তারা পরিবর্তিত হয়ে গেছেন, তারা মানে ভালো হয়ে গেছে। আনফর্চুনেটলি পৃথিবীর কোনো জায়গায় এভাবে এটা কাজ করে না। যিনি ভালো হয়ে যান তার ভালো হওয়ার একটা লিমিট থাকে। উনি আজকে থেকে 1 বছর পরে, 2 বছর পরে, 3 বছর পরে, 4 বছর পরে, 5 বছর পরে, 6 বছর পরে, যে কোনো সময় ওনার হাতে যদি ক্ষমতা থাকে, সেই ক্ষমতাকে উনি অ্যাবিউজ করতে চাইতেই পারেন। বা একজন ব্যক্তি ভালো আছেন, তার সাথে আর বাকি যারা আছেন তারা সেটাকে অ্যাবিউজ করতেই। তাহলে আমাদের দরকার হচ্ছে সিস্টেমেটিক চেঞ্জগুলো। আপনি চেকস অ্যান্ড ব্যালেন্সগুলো আপনি কীভাবে এস্টাবলিশ করতে পারেন, যেটা আমরা করিনি। এখন যেটার একটা অপরচুনিটি আমাদের সামনে এসেছে, আমাদের সংস্কার সম্পর্কিত একটা দাবি দেওয়া বলেন, একটা আগ্রহ বলেন বা একটা ডিমান্ড বলেন, সেটা আছে। সংস্কারের মূল বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য আছে। প্রক্রিয়াগুলো নিয়ে হয়তো পার্থক্য থাকতে পারে। আমাদের একটা জুলাই চার্টারও হয়েছে এবং আমাদের একটা রেফারেন্ডামও হয়েছে। এবং আমি ঠিক জানি না রেফারেন্ডামের রেজাল্টটা কি, কারণ এটা যতটুকু বুঝতে পারছি রেফারেন্ডাম প্রবলি ওভারওয়েলমিংলি পাস করবে। তো যদি সেটা ওভারওয়েলমিংলি পাস করে তাহলে সেটার একটা পলিটিক্যাল একটা ইম্প্যাক্ট তো হচ্ছে গিয়ে যে দলই ক্ষমতায় আসুক তার উপরে পড়বে। সো এখন এই যে আমরা বলছি যে রাজনৈতিক দলগুলো কমিটমেন্ট রক্ষা করবে কি করবে না, আমার তো ধারণা তার প্রথম টেস্টটা হচ্ছে এই জায়গাটাতে, যে আমরা যে জুলাই চার্টার বা হচ্ছে রিফর্মের যে প্রপোজাল বা যে জিনিসপত্রগুলো আমরা তৈরি করেছি, এইগুলো আমরা ফলো করছি কিনা। ঠিক তাই। আপনি যেটি জানতে চাইছিলেন বা এই বিষয়ে সবশেষ যেটি আপডেট হচ্ছে, প্রায় 20 লাখ আসলে হ্যাঁ ভোট পড়েছে এবং 8 লাখের মতো না ভোট। সো তাহলে আশা করা যাচ্ছে যে আমরা গণভোটে হ্যাঁ জয় দিতে হবে। আব্দুল আজিজ, আপনি বলছিলেন একটু আগে যে আপনি আসলে একেবারেই উত্তরের একটা জেলায় গিয়েছিলেন, প্রান্তিক মানুষদের সাথে কথা বলেছেন। তাদের তো আসলে একটা প্রত্যাশা নিয়ে তারা ভোট কেন্দ্রে যায়, যদিও ভোটের উপস্থিতি আসলে ঠিক শেষ পর্যন্ত কত হবে আমরা এখনো নিশ্চিত নই, হয়তো সেই নির্বাচন কমিশন থেকে বলেনি আসলে কত শতাংশ। সময় বধির করে দিয়ে বয় মহাবৃত্তের হাওয়া, বস্তু হতে বিকশিত ফের বস্তুতে ফিরে যাওয়া। আমাদের দেশের রাজনীতিটা না মাঝে মাঝে অনেক ঘূর্ণাবর্তে পড়ে, কিন্তু আসল চেহারাটা, ইতিহাসের একটা শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। ঠিক এভাবেই যেন তার পুরনো রুগ্ন জায়গায় ফিরে আসার একটা আকুতি আমরা খেয়াল করি। আমরা সবাই বলছি যে একটা রক্তাক্ত অভ্যুত্থান, এবং এই রক্তাক্ত অভ্যুত্থান কিন্তু বারে বারে আমাদের জাতির ইতিহাসে আসছে, কিন্তু দেখা গিয়েছে প্রতিটি অভ্যুত্থান, প্রতিটি বিপ্লবের পর আবার রাজনীতিটা পুরনো ধারায় ফিরে গিয়েছে। এবং এবারের নির্বাচনেও যদি আমরা একটু অন্তর্দৃষ্টি দিয়ে খেয়াল করি, এখানে কিন্তু মানে এই চরিত্রগুলো আমাদের সামনে কিন্তু উঠে এসেছে, যে আমার জনপ্রিয়তার সাথেও কিন্তু আমার একটা শক্তি প্রদর্শনের আমার মানে একটা প্রতিযোগিতা থাকে, আমার শক্তি, এবং সেই শক্তি প্রদর্শনের ক্ষেত্রে রুগ্নতাও মাঝে মাঝে আমাদেরকে দেখতে হয়। তো আমি প্রথমে আপনার কথা বলবো যে মানুষের প্রত্যাশা অবশ্যই আমি বলবো, এবং বাংলাদেশটা এখন কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্টের হিসাব করলে বাংলাদেশ তো তরুণদের সবচেয়ে মানে সংখ্যাটা এখন সবচেয়ে বেশি, এবং সেই তরুণদের নেতৃত্বেই কিন্তু একটি বিপ্লব বা একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমি মনে করি যে জবাবদিহিতা প্রশ্ন করা, এটা কিন্তু একটা বিখ্যাত প্রবন্ধ আছে এডওয়ার্ড সাইদেরই,
রেসপন্সিবিলিটি অফ ইন্টেলেকচুয়ালস, এবং বুদ্ধিবৃত্তির প্রথম কাজটাই হচ্ছে ফেস টু পাওয়ার। শক্তিমানকে প্রশ্ন করো, ক্ষমতাসীনদেরকে প্রশ্ন করো। কিন্তু আমরা পার্লামেন্টের যে কথাটা আসছে না, পার্লামেন্টটা দেখলে মনে হয় আমরা ভুলে যাই যে এই পার্লামেন্ট সদস্যদের দায়িত্বটা কি। আপা আছেন আইনের জায়গার মানুষ, যে ওয়েস্টমিনিস্টার টাইপের পার্লামেন্ট, সেই পার্লামেন্টে আমাদের কি করে প্রতিনিধিরা, কি করেন তারা? মাঝে মাঝে তো আমরা ভুলে যাই পার্লামেন্ট সদস্য আর স্থানীয় প্রতিনিধিদের মধ্যে পার্থক্যটা কি। কিন্তু সুনির্দিষ্ট এবং একটা দেশকে, ইনস্টিটিউশনগুলোকে, ভাই যে কথাটা বলছিলেন যে ইনস্টিটিউশনগুলো, আমাদের দেশের তো 54 বছর আমার ইনস্টিটিউশন দাঁড় হয়নি। একটা রাষ্ট্র মানে তো তার ইনস্টিটিউশন। এবং এই ইলেকশনেও দেখেন অনেক ভালো দিক আমাদের মধ্যে, অনেক যারা বিজয়ী হয়েছি তারা কিন্তু বিজয়ীর উন্মাদনায় আমরা ভাসবো, আর যারা পরাজিত হয়েছে তারা কিন্তু পরাজয়ের গ্লানিতে আমরা কিন্তু ভুগবো। তো এটার বাইরেও কিন্তু পরাজয়ের মধ্যেও কিন্তু জয় আছে, বিজয়ের মধ্যেও কিন্তু পরাজয় আছে। হ্যাঁ, নিশ্চয়ই তো নিশ্চয়ই। সুতরাং আমার মনে হয় যে জনগণের, আপনি যে প্রশ্নটা করেছেন যে আমাদের এই জনগণের 54 বছরে আমার দেশ কোথায় যেতে পারতো, কোথায় আছে, কারণগুলো কি, এবং এক্ষেত্রে কিন্তু জনপ্রতিনিধিদেরকে, আমাদের প্রশ্নবানে আমাদের তরুণদেরকে, আমাদের সম্ভাবনাটা হচ্ছে, আমি ফিরে আসি যে তরুণরা রক্তকে, নজরুলের কথা আছে না, মৃত্যুকে ডাক জীবন পানে, তারা কিন্তু 36 দিনে দেখেছে তাদের মৃত্যুটা তাদের জীবনের চেয়ে মূল্যবান। শুধু আবু সাইদ তো দুহাত প্রসারিত করেনি, রাইট, সমস্ত তরুণরা কিন্তু দুহাত প্রসারিত বাংলাদেশে করেছিল। সে সময় করেছিল। সুতরাং আমি বলবো যে সামনের পার্লামেন্ট যিনি যত শক্তিশালী হন তাকে কিন্তু তার চেয়ে কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হবে। একদমই তাই, এই বিষয়গুলো নিশ্চিতভাবে থাকবে সেখানে। আমরা এই মুহূর্তে আসলে যে আলোচনাটা আমরা ছিলাম, আলোচনাটা আমরা কন্টিনিউ করবো। তবে এই মুহূর্তে এই ঘন্টার বাংলাদেশ ইলেকশন একটা শেষ করতে হচ্ছে বা বিরতি নিচ্ছে। আমরা ঠিক কিছুক্ষণ পর 6টায় আবারও ফিরবো। আমাদের সঙ্গে 5 জন অতিথি আছে, তাদের সবাইকে নিয়ে আমাদের সঙ্গেই থাকবেন।